একটু দাঁড়ান, রেকর্ডিং অন করা আছে। সো দ্যাট ইজ দ্য লাস্ট ক্লাস ডিসকাশন। আমরা এই ক্লাসে অনেকগুলো জিনিস আলোচনা করেছিলাম, মনে করে দেখেন। এবং লাস্টে গিয়ে আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ কি না, বাক্যের ইন্টিগ্রাল পার্ট না। সো ইউ ক্যান রিডিউস অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। রিডিউস করলে সে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজে কনভার্ট হয়ে যায়। আর অ্যাডজেক্টিভ ফ্রেজের কি নাই, বাক্যের উপরে কোনো প্রকার কোনো নিয়ন্ত্রণ নাই। এখন এই কথাটাকেই আমরা নিয়ে যাব আমাদের আজকের 4 নম্বর লেকচারে, এবং উইল স্টার্ট ডিসকাসিং অ্যান্ড লেটস সি। তো আমরা একটু মানে কপি করে নিয়ে আসছি, এই যে দেখেন নিয়ে আসলাম। হ্যাঁ, এখন দেখেন, এই যে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করে আপনি কি করলেন, অ্যাডজেক্টিভ ফ্রেজে কনভার্ট করলেন। এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা কিন্তু 3 প্রকার হয়, ইজ অফ 3 টাইপস। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। সেই প্রকারগুলো কি কি? একটা হচ্ছে অ্যাপোজিটিভ, এগুলো অনেক অনেক নামে ডাকে, আমি নামে ডাকি আর কিছুই না, ঠিক আছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিয়াল, আর একটা হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপিয়াল। দেয়ার আর 3 টাইপস, ঠিক আছে। সো দে আর প্রাইমারিলি 3 টাইপস। এবার আমরা দেখবো যে এই 3 টাইপস অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে রিডাকশন করে কিভাবে হচ্ছে। প্রথমেই আমরা বলে রাখলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করাটা কিন্তু অপশনাল। আপনি উম, এই যে নখের যে এক্সাম্পল দিয়েছিলাম, যে আপনার নখ আপনি বড়ও রাখতে পারেন, আবার চাইলে ছোটও করতে পারেন, ঠিক আছে। আমি বলবো না স্যার। কিন্তু ছোট বলছি করতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে, নিয়ম হুম? মেনে ছোট, না বলছি না ছেলে না। ঠিক আছে, জব নিয়ম মেনে আমি একটু ছোট। বলছি আমরা বলেছিলাম ক্লাসে এই বারবার। বড়গুলা ভরা আছে বড় মতো। ওকে। তো এখন এই রিডাকশনের যে বিষয়টা সেটা হলো যে কিভাবে হবে তাহলে। তো আমরা আগে আরেকবার নোট করে দেই, যে নোটটাতে কি লিখবো, যে দিস খুবই সহজ সরল। রিডাকশন বোঝা যায়, মানে আমার ওই যে বন্ধু ছিল এমন সব সব নট ম্যান্ডাটরি। ইফ ইউ ফিল আপনি রিডাকশন করতে চান, করেন, আই হ্যাভ নো প্রবলেম। না ফিল করলে করেন না, কোনো সমস্যা নাই, ঠিক। এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি না। আমরা কমা দিয়ে লিখে দিই, একটা একটা এম ড্যাশ দিয়ে লিখে দিই, রাদার, কমা দিয়ে বলবো অপশনাল। চাইলে করবেন, না চাইলে নাই। এখন করলে তো শিখতে হবে, ঠিক না, শিখে দিতে পারি আমরা, তাই। তো আমরা আমরা এটাকে মুখস্থ না করবো না, বুঝে বুঝে যাচ্ছি, ঠিক আছে। দেখেন, প্রথমে মনে রাখবেন এই রিডাকশনটা হয় কার কার ক্ষেত্রে। যখন দেখবো অ্যাডজেক্টিভ ক্লজে ক্লজ মার্কার হচ্ছে হু, কিংবা হুইচ, কিংবা দ্যাট, এই 3টার পরে যখন আপনি দেখবেন যে ভার্ব আছে, তখনই এই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করা যাবে। অন্য কোথার ক্ষেত্রে কিন্তু যাবে না। কিরকম, আমি মনে করেন দেখাই। ধরেন আমি লিখলাম যে সুমন টিচেস ইংলিশ, দ্যাট ই দ্যাট ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আবার লিখলাম সুমন টিচেস ইংলিশ দ্যাট আই লাভ মাচ, যা আমি অনেক ভালোবাসি। খেয়াল করে দেখেন, দুই ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ ক্লজ ইংলিশকে মডিফাই করতেছে। এখন এখানে দেখেন দ্যাটের পরে ভার্ব আছে, দ্যাট ইজ, তার মানে রিঅ্যাকশন করা যাবে। কিন্তু এখানে দেখেন দ্যাটের পরে একটা সাবজেক্ট আছে, কি সেটা, আই, তারপরে ভার্ব হচ্ছে লাভ। তো এখানে লাভ ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, আর এখানে ইজ ভার্বের সাবজেক্ট হলো দ্যাট। তো মূলত এই হু, হুইচ আর দ্যাটের ক্ষেত্রে যদি যে ভার্বটা পাবেন, সেই ভার্বটা যদি তার সাবজেক্ট হিসেবে হু, হুইচ, দ্যাটকেই ব্যবহার করে থাকে, তাহলে রিডাকশনটা করা যায়, অন্যথায় না। এই জন্য আমরা বলতেছি, এর পরে যদি সাবজেক্ট থাকে, এরপরে যদি ভার্ব থাকে, তাহলে রিডাকশন করা যায় না। এদের পর পরেই ভার্ব থাকলে রিডাকশন করা যায়। ব্যাপারটা বুঝতে পারছি আমরা সবাই? হ্যাঁ বাবা। হ্যালো, বুঝতে পারছি। এবারে আমরা কি করবো, এবার আমরা 3টা বাক্য নিব। দেখেন, সুমন হু ইজ এ
স্টুডেন্ট অফ আইবিএ টিচেস ইংলিশ। একটা বাক্য লিখলাম, সুমন হু সুমন হু ওয়ার্কস হার্ড টু 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 বি এ টিচার। ঠিক আছে, সুমন হু কি বলতে পারি, সহজ করে লিখি, ঠিক আছে। হু ওয়ার্কস হু desires to be a doctor teaches English. আবার ধরেন, সুমন who is thought to be very brilliant teaches English. লিখলাম, ঠিক আছে। এখন দেখেন, প্রত্যেক ক্ষেত্রেই আমি অ্যাডজেক্টিভ ক্লজ গুলোকে এমন ভাবে লিখে রাখছি যেন আপনি চা মাত্র ডিডাকশন করতে পারেন, তাই না? হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে হু এর পরে ভার্ব রাখছি কিন্তু, so that you can reduce them as you want. তো রিডাকশন করার ক্ষেত্রে কি বলছিলাম, যে ভাই এটা অপশনাল, ম্যান্ডাটরি না, চাইলে করবেন না চাইলে নাই। এখন রিডাকশন যেহেতু করবেন, তাহলে শিখতেই হবে কিভাবে করা যায়। তাহলে আসেন আমরা স্টেপ গুলো দেখি, প্রথম কি করতে হয়। স্টেপ ওয়ানে আপনি যে হু, দ্যাট, হুইচ, এইগুলা কেটে বাদ দিবেন। এরপর যদি কোনো অক্সিলিয়ারি বা মডাল ভার্ব পান, সেগুলোও কেটে বাদ দিবেন। এরপর যদি দেখেন নো মেইন ভার্ব, অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আর কোনো মেইন ভার্ব নাই, নো মোর চেঞ্জেস রিকোয়ার্ড, আর কোনো পরিবর্তন দরকার নাই। আর মেইন ভার্ব থাকলে, যদি মেইন ভার্বটা অ্যাক্টিভ হয়, ওটা যেই টেন্সেই থাক না কেন, ওটাকে ভার্বের সাথে আইনি যুক্ত করবেন। আর যদি মেইন ভার্বটা প্যাসিভ হয়, তাহলে নো চেঞ্জ ইজ রিকোয়ার্ড, কোনো পরিবর্তনের দরকার নাই, শেষ হয়ে গেল, আর কিছুই না। তারপর দেখি, প্রথমে কি বললাম, হু দ্যাট হুইচ কাটবেন। আচ্ছা, তাহলে আপনি কি করলেন, এখান থেকে মনে করেন যে হু কাটলেন, এখান থেকেও মনে করেন হু কাটলেন, এখান থেকেও মনে করেন আপনি হু কাটলেন। তারপর কি করলেন, কি বললাম, অক্সিলিয়ারি ভার্ব মডাল ভার্ব কাটবেন। এখান থেকে আপনি ইজ কাটলেন, এখন এখান থেকে ইজ আছে, ইজ কাটলেন। এবার কি বললাম, নো মেইন ভার্ব নো মোর চেঞ্জ। খেয়াল করে দেখেন, এই প্রথমটার মধ্যে কিন্তু কোনো মেইন ভার্ব নাই, এ স্টুডেন্ট অফ আইবি, এখানে কিন্তু কোনো মেইন ভার্ব নাই। মূলত অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করার পরে যখন কোনো ভার্বের এক্সিস্টেন্স পাওয়া যায় না, তখন ওটার নামই হয়ে যায় হচ্ছে অ্যাপোজিটিভ। এটাকে অনেকে নাউন ফ্রেজও বলে, ঠিক আছে। অ্যাপোজিটিভ, এই হলো অ্যাপোজিটিভ, এর সৃষ্টি হলো। এই যে অ্যাপোজিটিভ, মনে রাখতে হবে, এটা কিন্তু অলওয়েজ নন রেস্ট্রিকটিভ সেন্স দিবে। তো নন রেস্ট্রিকটিভ সেন্স মানে তাহলে কি করতে হবে বলুন তো, বুদ্ধি করে একটু দেখি পারেন কিনা। দুই পাশে কমা। দুই পাশে কমা দিতে হবে, গুড। তাহলে এই যে এ স্টুডেন্ট অফ আইবি, এর আগে কমা দিলাম, আইবি এর পরে কমা দিলাম, হয়ে গেল, শেষ। এবার যখন ভার্ব আছে, তখন দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। হু ডিজায়ার্স, এটা হলো অ্যাক্টিভ, তাই না? এটা অ্যাক্টিভ না? হ্যাঁ, সিন্স দিস অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ হলে কি করতে হবে, ভার্বটাকে আইএনজি যুক্ত করতে হবে, ডিজায়ার্ড। এই যে অ্যাক্টিভ ভার্বের সাথে আইএনজি হয়ে গেল, এটার নামই হলো ভাই প্রেজেন্ট আচ্ছা, পার্টিসিপিয়াল। এত মশাটা বুঝি না আর যেটা কি আপনি দেখলেন কারণে। অ্যাক্টিভ, বৃষ্টি টিষ্টি তো কিছু নেই বা না, ওষুধ টষুধ দেন না? বিরক্তি। ভাই, অডিও অফ রাখেন। আমার বউ যদি ক্লাসে আমার সাথে কথা বলে বিরক্ত হই, সো আপনার কথাটা আমি কোনো বরদাস্ত করবো না, একটা সাউন্ড রাখবে, সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বের করে দেবো, একদম সিম্পলি ক্লাস থেকে বের করে দেবো। এবার বাইরে গিয়ে আমার দুর্নাম করে যে ভাই অনেক খারাপ, এটা খারাপ, ঠিক আছে বললেন, ওকে। আমি যদি আপনাকে 10 মিনিটের একটা লেকচার টাইম টেনে 1 ঘন্টা পড়াইতাম, তাহলে সমস্যা ছিল না, যাক বিরক্ত করুক, ঠিক আছে। আমি আপনাকে 2 ঘন্টার একটা লেকচার সলিড 1 ঘন্টা শেষ করে পড়াই, ঠিক আছে, কারণ অনলাইন ক্লাসে বেশিক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না। তাহলে আপনারা কেন নয়েজ গুলো করেন, আপনি অডিওটা সিম্পলি অফ রাখবেন। আপনার দরকার হলে অডিও অন করে কথা বলে সঙ্গে সঙ্গে অফ করবেন। এই কমন সেন্সটুকু যদি গ্রো না করতে পারি, তাহলে আপনাদের পড়াবো কি? আপনাদের
পড়াশোনার কোয়ালিটি নিয়ে তো প্রশ্নবিদ, তাই না? এগুলো আপনারা বুঝেন না কেন? আমি আমার ওয়াইফের সাথে যখন ঝগড়া করতেছিলাম, আমি ক্লাসে ঢুকছি, অডিও বন্ধ করে ঝগড়া করতেছি। এটা কমন সেন্সের ব্যাপার। এরকম কমন সেন্স না থাকলে হবে না ভাই, ঠিক আছে? আমি যে মিউট করলাম, এরপরে যার থেকে সাউন্ড হবে তাকে আমি ক্লাস থেকে বের করে দেবো, সিম্পল। এখন এই যে ভার্বের সাথে অ্যাক্টিভ হওয়ার কারণে ভার্বের সাথে আইএনজি করে দিলেন, এটার নামই হলো প্রেজেন্ট পার্টিসিপিয়াল। আর এই যে প্যাসিভ হলে বললাম কোনো চেঞ্জ করবেন না, ঠিক আছে, এটার নামই হলো পাস্ট পার্টিসিপিয়াল। এই হলো গিয়ে কথা, আর কিছুই না, ঠিক আছে? এখন এই যে পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল থেকে ওদের নাম দিয়ে দিই পিপি, আর এটার নাম দিয়ে দিলাম বড় হাতের পিপি, ঠিক আছে, যেন আমরা সবাই বুঝতে পারি যে এটা কি। তো এই প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল এখানে একটা ঝামেলা আছে। অ্যাপোজিটিভটা অলওয়েজ নন রেস্ট্রিক্টিভ, কমা দিয়ে আলাদা করবেন। কিন্তু এই যে ছোট পিপি আর হইলো কি বলে বড় পিপি, মানে প্রেজেন্ট পার্টিসিপেল এন্ড পাস্ট পার্টিসিপেল ক্যান বি আইদার রেস্ট্রিক্টিভ অর নন রেস্ট্রিক্টিভ। তো কি বললাম যে প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল রেস্ট্রিক্টিভ হতে পারে, নন রেস্ট্রিক্টিভ হতে পারে। তার মানে কি, অ্যাপোজিটিভটা অলওয়েজ নন রেস্ট্রিক্টিভ ধরে কমা দিয়ে আলাদা করে দেব। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল আপনি যদি চান কমা দিলেও পারেন, আবার না দিলেও পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা। বুঝতে পারছি। বুঝতে পারছি। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ধরেন আপনি যদি চান যে ঠিক আছে এটা তো বুঝলাম, এখন তো প্যাচ লাগাইতে হবে, প্যাচ না লাগাইলে ভালো লাগবে না, এত সহজ করে লেকচার শেষ করে দিয়ে তো মনে করেন যে আপনারও টাকা পয়সা খরচ করে ভর্তি হয়েছেন, পরে মজা পাবেন না, ঠিক আছে? তাহলে আমরা একটা প্যাচ লাগাই, চলেন। প্যাচটা লাগাবো কোন জায়গায়? খুব ঠান্ডা মাথায় বুঝছেন। ধরেন আপনি একটা টপিক, আজকের দিনের টপিক বলেন, সেরা টপিক বলেন শুনি। জো বাইডেন আজকে ক্ষমতা থেকে সরে দাঁড়াইছে। হ্যাঁ, জো বাইডেন পদত্যাগ করতেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি স্মার্ট টপিক বলবেন, আমি আপনাকে অলওয়েজ দেখবেন যে ই করবো, কি বলে, গুড রিমার্ক দেবো, ঠিক আছে? তা আপনি কি বললেন যে আহ, জো বাইডেন, ঠিক আছে, জো বাইডেন, সরি, আমরা মনে করেন বলতে পারি কি টুডে, আচ্ছা স্টুডেন্ট লেখার দরকার নেই, মনে করেন লিখলাম উম, যে ঠিক আছে, অ্যামিড 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 মানে কি? অ্যামিড মানে হচ্ছে মধ্যে, ঠিক আছে? আমরা কি বলতে পারি? অ্যামিড দ্য ন্যাশনাল ক্রাইসিস অফ দ্য ইউএসএ, অর্থাৎ আমেরিকার জাতীয় সংকটের মধ্যেই, ঠিক আছে, কি হবে যে জো বাইডেন হ্যাজ রিজাইন ফ্রম হিজ পজিশন, কিংবা জো বাইডেন হ্যাজ রিজাইন্ড, ঠিক আছে? এইটুকুই মনে করেন বললাম। আপনি এই যে একটা জিনিস শিখলেন না আজকে, কি বলে, ইন হবে, এই যে অ্যামিড একটা শিখলেন না, এটা মাথায় সেট করে ফেলতে হইব। আপনি এখন ওই যে গতকাল, না গতকাল না, এটা তো আরেকটা ক্লাস দেখাচ্ছিলাম যে প্রত্যেকটা বাক্যের এক একটা বাক্যে একটা ধরন হতে হবে। আপনি যেটা অ্যামিড শিখছেন, আপনি এই অ্যামিড ই করবেন, এখন থেকে সবসময় ইউজ করবেন। এখানে কজন আছেন নিয়মিত ডায়েরি মেনটেন করেন, বলেন তো শুনি একটু। আমি করি দাদা। এই যে আমি যারা করি ডায়েরি দাদা। মেনটেন করে, যারা ডায়েরি মেনটেন করে, দেখবেন এদের বেশিরভাগই ডায়েরি ভরা দুঃখের কাহিনী, প্রেম করার কাহিনী, ঠিক আছে, ছ্যাঁকা খাওয়ার কাহিনী, ফার্স্ট রুম ডেটের কাহিনী, হ্যাঁ, তারপর সে তারপর কেমনে ছ্যাঁকা দিয়ে গেছে, এই সকল কাহিনী। আমি কিন্তু ডায়েরি মেনটেন করি বহু আগে থেকে, এবং আমার একটা ভয়ঙ্কর বদ অভ্যাস হলো বছর শেষ হওয়ার পর প্রথম ডায়েরি আমি ফালাই দিই। কারণ কি, আমার দরকারি জিনিসপত্র আমি নোট করে রেখে দিই, ডায়েরি ফালাই দিই। আমি ইভেন যে পড়াচ্ছি, আমি কিন্তু ডায়েরি খুলে বসে আছি, এবং আমি প্রচুর টাকা ব্যয় করি ডায়েরির পিছনে। এখন আপনি স্টুডেন্ট, আপনি কম টাকা ব্যয় করবেন। আমি চাকরি বাকরি করি, ভগবান দিলে ভালো ইনকাম হয় আপনাদের আশীর্বাদে, আমি হয়তো 20 টাকা খরচ করি। তা আপনি কি করবেন?
আপনি ডায়েরি মেনটেন করবেন, যাই পড়েন না কেন, হোয়াট এভার ইউ গেট। আপনি একটা অ্যামিড শিখছেন, এই অ্যামিডটাকে মিনিমাম 5-10 বার লিখবেন। AMID অ্যামিড, AMID অ্যামিড, AMID অ্যামিড, অ্যামিড 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 অ্যামিড, এরকম করে লিখবেন। ঠিক আছে? কেন লিখবেন? ব্রেনের মধ্যে রেখে বারবার মেসেজটা দিবেন। অবসর টাইমে এই পেজগুলো দেখবেন, জাস্ট স্ক্যানিং করবেন, স্কিম থ্রু করবেন। হ্যাঁ, কি কি বলো, কি বলছো? তো এই ওয়ার্ডগুলো কি হবে, তখন দেখবেন মনে থাকবে। আপনি যদি হ্যাবিট গ্রো না করেন, ঠিক আছে, হ্যাঁ, হ্যাবিট গ্রো না করেন, আপনাকে দিয়ে না হবে না। ঠিক আছে? মানে বিং সাকসেসফুল আর বিং আনসাকসেসফুলের মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে দ্য হ্যাবিট অফ কন্টিনিউটি। হোয়াট এভার আই এম ডুইং, আই উইল ডু ইট কন্টিনিউয়াসলি, রিপিটেটিভলি। দেখবেন যে আপনি ভালো করতেছেন। ডায়েরি মেনটেন করবেন। হ্যাঁ, নর্মাল একটা ডায়েরি মেনটেন করবেন। ডায়েরি মেনটেন করবেন, ডায়েরিটার মধ্যে লিখবেন, কাটাকাটি করবেন, দেখবেন খুব ভালো লাগে। আমি সবসময় এটা করি। তো যে জিনিসটা শিখবেন সে নোট করে ফেলবেন, দেখবেন যে কাজে লাগতেছে। ঠিক আছে? এগুলো যদি আপনারা যদি মানে মেনটেন না করতে পারেন, ডায়েরি মেনটেনটা খুব গুড একটা হ্যাবিট, খুব সুন্দর একটা কাজ। কিন্তু অনেকে, আমি বুঝি না যে কেন ডায়েরি মেনটেন করতে তাদের এত সমস্যা। এই যেমন আমার কাছে একটা ত্রিভুজ আকৃতির ডায়েরি আছে, জানেন, খুব আনকমন একটা জিনিস, ভালো লাগে দেখলে। এটা হচ্ছে খাতাখড়ি নামক একটা থেকে করা। তো ডায়েরি মেনটেন করবেন। এই অ্যামিড ওয়ার্ডটা আপনারা কেউ লেখালেখিতে ইউজ করেন না, আমি জানি। হ্যাঁ, এটা শিখে রাখেন। অ্যামিড দ্য ন্যাশনাল ক্রাইসিস ইন দ্য ইউএসএ, জো বাইডেন হ্যাজ রিজাইন্ড। জো বাইডেন কি করেছেন? তিনি পদত্যাগ করেছেন। ভালো কথা। এখন এই যে ন্যাশনাল ক্রাইসিসের মধ্যে জো বাইডেন পদত্যাগ করলো, ঠিক আছে, এখন ধরেন আপনার মাথায় একটা কথা আসলো যে কি, তো আমি একটা কাজ করি, আমি একটু এই পার্টটা আপাতত মুছে দিই। ঠিক আছে? অ্যামিডের এই পার্টটা বাদ দিয়ে দিই, আমাদের লাগবে না। আমি জাস্ট এইটুকুই রাখলাম। ঠিক আছে? এখন আমি যদি বলি যে এই যে জো বাইডেন বাক্যের সাবজেক্ট, এটার জন্য কি আনতে পারবো বলেন তো বুদ্ধি করে? বলেন। আলাদা একটা বাক্য। ইম্পসিবল। 4 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাসে সেই কথা বললে আমি কখনো একটা কথা মানতে পারবো না। ভালো কিছু ভালো করে গুছিয়ে বলবেন। দাদা ক্লাস আনতে পারি বা ফ্রেজ অ্যাজেক্টিভ আনতে পারি। ক্লজ। প্রেসিডেন্ট অফ ইউএস। শোনেন, আপনাদের সমস্যা হলো কি, আপনাদের শিখাইলে আপনারা শিখেন না। আমি এই 4টা ক্লাস যেটা বলতেছি, যে বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এদের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি। একজন কি বললেন, একটা বাক্য আনতে পারি। একজন কি বললেন, একটা ক্লজ আনতে পারি, ফ্রেজ আনতে পারি। এত উত্তরের দরকারই তো ছিল না, কারণ আপনি জানেনই ভাই পড়াইতেছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। উত্তর তাহলে এটাই হবে। এই জায়গাটায় কিন্তু পিছিয়ে থাকা যাবে না। এই জায়গাটায় কিন্তু একদম মানে আপনাকে সলিড অ্যান্সার গুলো শিখতে হবে। মানে আপনাকে বুঝতে হবে যে এই লোকটা কি উত্তর চাচ্ছে আপনার কাছে। তাহলে কি আনতে পারি বলেন বুদ্ধি করে? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি। এখন এটার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনতে গেলে আমাকে কি করতে হবে? জো বাইডেন দিয়ে একটা বাক্য লিখতে হবে। এই যে কত সুন্দর অ্যান্সার, যে জো বাইডেন একটা আলাদা বাক্য লিখতে হবে, হয়ে গেল। আপনি কনক্রিট অ্যান্সার করবেন, আমি হ্যাপি। তা আমি লিখলাম যে হি, তো হি দিয়ে কাকে বোঝাচ্ছি? আমি জো বাইডেনকে বোঝাচ্ছি। তা আমি লিখলাম যে হি, আমরা কি বলতে পারি যে হ্যাজ হি হ্যাজ বিন কি বলতে পারি, তিনি কি করছেন, আরে বলে মা, তিনি কি করছেন, জটিল। তো কোনো অর্জন টর্জন আমি আসলে দেখি না, আমার আমার মানে হ্যাজ বিন সাফারিং উম, ফ্রম আলজাইমার। হ্যাঁ কি, উনি স্যার যুদ্ধ লাগাই দিছিল ইউক্রেন আর রাশিয়ার মধ্যে। তিনি ইউক্রেন এবং আম, রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগাতে চাচ্ছে। তাহলে কি হতে পারে যে আলজাইমার আক্রান্ত। এটা লাল, ভাই লেখার সময় বুঝতে হবে টপিক কি। জো বাইডেন ই করছে, ঠিক আছে, তো এটা হচ্ছে আলজাইমার আক্রান্ত হয়ে আসলে কোনো কি বলে যে লাভ উনি নেই। ইউক্রেনকে সাপোর্ট করছিল রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনকে সাপোর্ট, হ্যাঁ, ও এটা বলতে পারেন। কারণ আমাদের টপিকে থাকতে হবে। উনি আলজাইমার আক্রমণ কিনে এটা নিয়ে আমাদের আসলে আমাদের কোনো লাভ নাই। ওকে, সেটা আমরা কেন করবো, লিখবো না আমরা। আমরা কি বলতে পারি যে হি হ্যাজ প্রোপেলড, একটা সুন্দর ওয়ার্ড মাথায় আসলো, হি হ্যাজ প্রোপেলড। প্রোপেল মানে কি? ড্রাইভ করা। হি হ্যাজ প্রোপেলড দ্য
he has propelled what? The Russia Ukraine war. লিখলাম, ভালো কথা। তাহলে এখন যদি জো বাইডেনের জন্য এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ করি, আমি হি কেটে কি লিখবো? হু হু হ্যাজ propelled the Russia Ukraine war. হয়ে গেল। ইউ আর হ্যাপি? হয়ে গেল না? হ্যাঁ দাদা। হয়ে গেল। প্রোপেল মানে কি হঠাৎ করে আবির্ভূত হওয়া? অন্য কিছুকে ড্রাইভ করা। এখন ধরেন আপনার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া আসছে? যে এটাকে তো রিডাকশন করা যাবে। রিডাকশন করলে কি হবে আমরা দেখি তো। আপনি হু কাটবেন, হ্যাজ কাটবেন। এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? হু হ্যাজ প্রপেলড। অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে কি হবে? আইএনজি। প্রপেলিং হবে। প্রপেলিং দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার। হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্ত থাক। হ্যাঁ, এখন একটা মজার বিষয় বলি। এখন আমরা আরেকটা লার্নিং দেখব। আপনি বুঝে বুঝে গেছেন যে বাক্য লিখতে গেলে একটা সাবজেক্ট থাকতে হয়, একটা ভার্ব থাকতে হয়, একটা অবজেক্ট থাকতে হয়। এখন এই যে আপনার সাবজেক্ট, এটাকে মডিফাই করার জন্য আপনি চাইলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন। ঠিক আছে, আমি দেখাই। তারপরে হচ্ছে আপনি চাইলে বাক্যের যে অবজেক্ট, সেখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন। হয়ে গেল। এখন সাবজেক্টের যে অ্যাডজেক্টিভ ক্লজ, সেটাকে রিডাকশন করলে সেটা অ্যাপোজিশন হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপেল হতে পারে, পাস্ট পার্টিসিপেল হতে পারে। একইভাবে অবজেক্টের যে অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করলে অ্যাপোজিশন হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপেল হতে পারে, পাস্ট পার্টিসিপেল হতে পারে। এটা বুঝতে পারছেন না? যে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করলে এগুলো এগুলো হতে পারে। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ দাদা। এখন একটা মজার বিষয় কি জানেন? এই যে শুধুমাত্র সাবজেক্টের জন্য আপনি চাইলে ওর প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল বা পজিটিভ যাই থাক না কেন, তার আগে নিয়ে বসাইতে পারবেন। এটা শুধুমাত্র সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। তবে সেই ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই একটা কমা দিয়ে তা আলাদা করতে হবে। শুধুমাত্র সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে না। অর্থাৎ বাক্যের সাবজেক্টের অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করলে যা পাওয়া যাবে, আমরা চাইলে সেটাকে আগে নিয়ে বসাতে পারবো কমা দিয়ে। এটা অন্য কোনো ক্ষেত্রে কিন্তু পসিবল না। তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? যে এই যে জো বাইডেনের যে বাক্যটা, আপনি বলতেই পারেন যে এই যে প্রেজেন্ট পার্টিসিপিয়ালটা আছে, এটা কেটে নিয়ে আমি জো বাইডেনের আগে বসাবো। সেক্ষেত্রে কি করতে হবে? ওয়ার লিখে একটা কমা দিতে হবে। বুঝতে পারলাম আমরা? হ্যাঁ দাদা। বুঝতে পারলাম। এটা ধরতে পারছেন তো সবাই? হ্যাঁ দাদা। এখন দেখেন কমন সেন্স জিনিসটা কত বেশি গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, মিনিংটা গ্রো একই ইউর থাকবে কমন তাই না? সেন্স। খুব ঠান্ডা মাথায় বুঝেন। হ্যাঁ, কেন বললাম কমন সেন্স গুরুত্বপূর্ণ? দেখেন, এখন ধরেন আপনি চিন্তা করতেছেন, আচ্ছা আমি যে বাক্যটা লিখলাম, হি হ্যাজ প্রপেলড দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার, এখানে সাবজেক্ট ছিল হি, ভার্ব ছিল হ্যাজ প্রপেলড। কি প্রপেল করছে? রাশিয়া ইউক্রেন ওয়ারকে সে প্রপেল করছে। এম আই রাইট? হ্যাঁ দাদা। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সে প্রপেল করছে, বুঝলাম। আমি যদি বলি এইটার জন্যই আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, কোনো সমস্যা আছে আনলে? না দাদা। আমি যদি বলি ইট দিয়ে আমি রাশিয়া ইউক্রেন ওয়ারকে বুঝাইছি, আমি যদি বলি যে ইট ইজ দ্য আফটার ম্যাথ অফ ন্যাটোস ইস্ট এক্সপানশন পলিসি। আমি যদি বলি এটা হচ্ছে ন্যাটোর পূর্ব দিকে বৃদ্ধি করার পলিসির একটা ফলাফল, এই ইট দিয়ে আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে বুঝাচ্ছি, তাহলে লজিক্যালি ইট কেটে কি হবে? দ্যাট। তারপরে কি হবে? দ্যাট ইজ দ্য আফটারম্যাথ অফ ন্যাটোস ইস্ট, হ্যাঁ, এক্সপানশন পলিসি। লজিক্যালি এই অ্যাডজেক্টিভ ক্লজগুলো কিন্তু প্রোপেলিং দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার এর পরে গিয়েও বুঝতে পারে। পারে কিনা? ইয়েস অর নো? পারে দাদা। পারে। এখন সমস্যাটা কোথায় দেখেন,
আপনি যখন প্রোপেলিং দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার, এই যে প্রেজেন্ট পার্টিসিপিয়াল, যেটা এটা প্রেজেন্ট পার্টিসিপিয়াল না জো বাইডেনের জন্য, হ্যাঁ দাদা। এটাকে যখন টান দিয়ে জো বাইডেনের আগে নিয়ে যাবেন, তখন রাশিয়া ইউক্রেন ওয়ার করবো, ভাই আমার অ্যাডজেক্টিভ ক্লজ আমরা দিয়ে দেন। এই জন্য ওয়ারের পরে অ্যাডজেক্টিভ ক্লজটা বসাইতে হবে, তারপরে হবে গিয়ে কমা। ওই যে দেখেন, ইস্ট এক্সপানশন পলিসির পরে আমি কমা দিছি। ব্যাপারটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বুঝতে পারছি হ্যাঁ দাদা। দাদা। মেয়েরা কি আছে ক্লাসে, না সব ঘুমাইতেছে, কেউ কিছু কয় না? দাদা আফটার ম্যাথের পরিবর্তে কি রিকার্শন ইউজ করা যায়? যে কিছু লিখতে পারেন। মেয়ের এই ক্লাসে আছে, কোন একটা মেয়ে ক্লাস করতেছেন এখন? একটা মেয়েও ক্লাস করে না দেখছেন? হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? দাদা, হ্যাঁ দ্যাট বলেন। ইজ করা যাবে না? দ্যাট ইজ বাদ দিয়ে শুধু দ্য আফটার ম্যাথ অফ ওটা ম্যাথ পরে ভাববো, ওটা পরে ভাববো, কি করা যাবে না পরে ভাববো, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন ভালো করে বলেন আমাকে? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে আবার একটু কপি করে পরের পেজে চলে যাই, যেটা বুঝতে পারছি, ঠিক আছে? তারপর আমরা বুঝতে পারলাম আমাদের সেই আগের কথা, যে আমরা যদি কোনো কিছুকে মুভ করি, তাহলে কিন্তু একসাথে মুভ করতে হবে। ওই যে আমরা প্রথমে বলছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ যদি কমা দিয়ে আলাদা করে দেন, ওর সাথে কানেক্টেড সবকিছুকে আলাদা করতে হবে। একইভাবে যদি কোনো কিছুর স্থান মুভমেন্ট করেন, তার সাথে কানেক্টেড সবকিছুর মুভমেন্ট করতে হবে। এখন একটা মজার বিষয় বলি, এই যে আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অ্যাডজেক্টিভ ক্লজটা লিখছেন, এটাও তো চাইলে আপনার রিডাকশন করা যাবে। এখন এই রিডাকশনটাই করবেন নাকি করবেন না, বলেন তো বুদ্ধি করে। না করলে দাদা ভালো হবে। না মানে এটা আপনি করতেও পারবেন, আবার নাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দাদা। কারণ জো বাইডেনের অ্যাডজেক্টিভ রিডাকশন করছেন, কোনো সমস্যা নাই। এখন রাশি ইউক্রেনেরটা করবেন কি করবেন না, এটা আপনার উপর নির্ভর করবে, করতেও পারেন নাও করতে পারেন। কিন্তু একটা প্রবলেম এখানে আছে, সেই প্রবলেমটা কি আপনাকে আমি দেখাই। দেখেন, আমি লিখলাম জো বাইডেন হু হু হ্যাজ প্রোপেলড দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার। আমি আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখলাম, অ্যান্ড, এবং, হু 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 ইজ blamed for who is blamed for the ongoing Middle East crisis has resigned। এইবার ব্যাপারটা ভালো করে বুঝেন। আমার মূল বাক্য হইল জো বাইডেন হ্যাজ রিজাইন্ড। এখন আচ্ছা, হু প্রোপেলড লিখে দিচ্ছি, হ্যাঁ। এখন দেখেন, আপনার জো বাইডেনের জন্য কিন্তু আপনি এখানে দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ আনছেন। একটা হচ্ছে গিয়ে কি, হু প্রোপেলড দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার, অ্যান্ড আরেকটা হইলো কি, হু ইজ ব্লেমড ফর দ্য অনগোয়িং মিডল ইস্ট ক্রাইসিস। এটা বুঝতে পারছেন না সবাই? পারছি দাদা। পারছেন। দাদা, এখানে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে বলেন। এই যে প্রোপেলড এর এটা তো ভি2, আর ওই যে হু এর পরে ইজ, এটা কি হবে, করা যাবে? কোনটা? মানে যেটা আপনি দুটো অ্যাডজেক্টিভ গুলো যে লিখছেন। অবশ্যই যাবে, অবশ্যই, কেন যাবে না, অবশ্যই যাবে। ওকে। না, ওই যে এন্ড এর আগে পরে সমজাতীয় জিনিসের কথা শুনছি, তো এই কারণে জিজ্ঞেস কি করলাম। কি কি একটা শুনেছেন বলেন। অ্যাক্টিভ একটা প্যাসিভ। মানে সমজাতীয় এন্ডের টেন্সের কথা আর কি। এন্ডের আগে অ্যাক্টিভ হলে প্যাসিভ হবে না, পরে এই কথাটা কোথাও শুনেন নাই। আপনি শুনেছেন এন্ডের আগে এবং পরে সমজাতীয় হতে হবে, তাই না? জি। তাহলে বলেন তো, এখানে এই এন্ডের আগে সমজাতীয় জিনিস আছে কিনা? এন্ডের আগে কি আছে? হু। একটা ক্লজ আছে। তাহলে এন্ডের পরেও একটা কি আছে? একটা ক্লজ আছে, সমজাতীয় জিনিস, প্যারালাল, তাই না? জি জি জি। কিন্তু এন্ডের আগে ওকে অ্যাক্টিভ হলে প্যাসিভ হবে না পরে, এটা কিন্তু কোথাও বলা নাই। আগেও ক্লজ, পরেও ক্লজ। এখন আগেরটা অ্যাক্টিভ, পরেরটা প্যাসিভ, কিছু করার নেই আমার, ঠিক আছে? ওকে। এখন দেখেন, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যের সামারি, একটা সামারি দাঁড় করি আমরা, হ্যাঁ। জো বাইডেন হলো বাক্যের সাবজেক্ট। এর জন্য প্রথমে আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ, মনে করে নাম দিলাম 01 এনেছেন, এর নাম হলো 01। তারপর আপনি অ্যান্ড দিয়ে
আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ 02 এনেছেন। এরপরে আপনি কি করেছেন? আপনি লিখছেন যে হ্যাজ রিজাইন। দেখেন আমরা একটা সামারি দাঁড় করাইলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই অ্যান্ড নিয়ে। আমরা জানি এই অ্যান্ডের আগে সমধর্মী জিনিস বসবে। তো অ্যান্ডের আগে ক্লজ বসছে, পরেও ক্লজ বসছে, তাহলে কিন্তু আমাদের কোনো কনফিউশন নেই। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ দাদা বুঝছি। বুঝতে পারছি। এখন দেখেন আপনার কনফিউশন আরো ক্লিয়ার হবে এখন। আপনি যদি বলেন যে অ্যান্ডের আগের যে অ্যাডজেক্টিভ ক্লজটাকে আছে এটাকে রিডাকশন করে আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাবেন। মনে করেন আপনার মাথায় এই আইডিয়াটা আসছে যে অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাই, যেমন হু কেটে দিলাম, হু প্রোপেলড, এটা অ্যাক্টিভ যেহেতু, তাহলে প্রোপেলিং লিখে দিলাম। এখন বলেন যে ভুলটা হয়েছে কোথায়, দেখি পারেন কিনা। দাদা হুইজ পারবেন কাটা কি? লাগবে। দাদা হুইজ একটা ফ্রেসে এই একটা পাশে ক্লজ আছে। কারণ অ্যান্ড দিয়ে যুক্ত করলে আগেরটা ক্লজ হলে পরেরটা ক্লজ হবে। একইভাবে অ্যান্ড দিয়ে যুক্ত করলে আগেরটা ফ্রেজ হলে পরেরটা ফ্রেজ হবে। সো ক্লজ হলে দুইটাই ক্লজ, ফ্রেজ হলে দুইটাই ফ্রেজ। এখন যদি আপনি আগেরটাকে ফ্রেজ করতে চান তাহলে পরেরটাকেও ফ্রেজ করতে হবে। হু ইজ ব্লেমড, হু কাটবেন, ইজ কাটবেন, প্যাসিভ যেহেতু কিছুই করতে হবে না। তাহলে এখন কিন্তু এটা কি হয়ে গেল, একটা ফ্রেজে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? হ্যাঁ দাদা। জি দাদা বুঝতে পারছি। এখন আচ্ছা, আপনি কিন্তু আবার কনফিউশনে পড়তে পারেন যে কিরে ভাই এটা কি হইলো। উনি অ্যান্ড দিয়ে একটা যুক্ত করলো আইএনজি যুক্ত, আর একটা করলো থার্ড ফর্ম। এটা তো আমরা কোনো পড়ি নেই, আমরা তো পড়ছি আইএনজি হলে সব আইএনজি হয়। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি দেখেন, ব্যাপারটা হলো আপনি যদি অ্যান্ড দিয়ে মনে করেন একটা জিরান্ডকে যুক্ত করবেন, তাহলে ভাই অ্যান্ড দিয়ে পরে একটা জিরান্ডই হবে। আপনি যদি বলেন অ্যান্ড দিয়ে একটা ক্লজকে যুক্ত করবেন, ভালো করে বুঝছেন ব্যাপারটা, তাহলে পরেরটাও কিন্তু কি হবে, একটা ক্লজই হবে। আপনি যদি মনে করেন ফ্রেজকে যুক্ত করবেন তাহলে পরেরটাও ফ্রেজ হতে হবে। আপনি যদি মনে করেন ইনফিনিটিভকে যুক্ত করবেন এন্ড দিয়ে, তাহলে পরেরটাও ইনফিনিটিভ হতে হবে। এখন ব্যাপারটা হলো ফ্রেজ যখন যুক্ত করতেছেন, এই ফ্রেজটার এই ফ্রেজটা দেখতে কিরকম তা ইস্যু না, ইস্যু হলো ব্যালেন্স করতে হবে দুইটাই ফ্রেজ। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? হ্যাঁ দাদা, কনফিউশন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করছি আমরা, ঠিক আছে। এখন একটা জিনিস আবার আরো আলোচনা করার আছে। আলোচনার শেষ নাই, অ্যাডজেক্টিভ ক্লাস পড়তে গেলে ভাই আরো 10 ক্লাস আলোচনা করা যাবে, শেষ করা যাবে না। তাই আমরা 5টা ক্লাস করার পর আর পড়াই অ্যাডজেক্টিভ ক্লাস। এখন একটা বিষয় খুব ঠান্ডা মাথায় বুঝেন। যদি বলেন যে প্রথম অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে আপনি জো বাইডেনের আগে নিয়ে যাবেন, এখন বুদ্ধি করে বলেন সেক্ষেত্রে পরেরটা কি আমার আগে নিতে হবে কি হবে না? নিতে হবে। দাদা না নিলেও হবে। না নিলেও হবে। কারণটা কি? এইবার দেখেন হ্যাঁ। আলোচনায় আসি আমরা। কারণ হলো আমার আগের যে বাক্যে ঝামেলাটা ছিল যে জো বাইডেনের অ্যাডজেক্টিভ ক্লজ যদি আগে নিয়ে যাই, তখন ওই জায়গাটার মধ্যেই, বা সরি অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে যদি আগে নিয়ে যাই, ওই অ্যাডজেক্টিভ ফ্রেজের রাশিয়া ইউক্রেন ওয়ার বলবে ভাই আমার অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা দিয়ে দেন। কিন্তু এইখানে দেখেন প্রোপেলিং দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার যদি আপনি টান দিয়ে আগে নিয়ে যান, রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য কোনো কিছু কি ছিল যেটা আপনি কানেক্ট করে রাখছেন আগে ভাগে? ছিল কিরকম কিছু, বলেন তো বুদ্ধি। না দাদা, ছিল না। এখানে দুইটাই জো বাইডেনেরই অ্যাডজেক্টিভ ক্লজ ছিল। ধরতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা, সেই ক্ষেত্রে পরেরটা যদি পরে রাখেন, এন্ড বাদ দিয়ে দেন, এন্ড তো আমার দরকার নেই এখন, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছি দাদা। দেখছেন জিনিসটা কত মজার। এই জন্য বারবার বলি যে ইংলিশ শিখবেন, কমন সেন্স ইউজ করবেন। মুখস্থ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা অনেকে বললে মনে করে আরে পোলাপাইন মোটিভেশন দেওয়ার জন্য বলে, আসলে তা না। এখন আপনি যদি বলেন এটাকে আগে নিয়ে যাবেন, তাহলে কোনো সমস্যা আছে? না দাদা। এই যে আগে নিয়ে গেলাম, সেক্ষেত্রে কমাটা হলো কি একেবারে শেষে গিয়ে। সো আপনি যখন পড়তেছেন তখন মেক শিওর করবেন যে আপনি পুরো ব্যাপারটা বুঝে পড়তেছেন, লজিক্যালি আগাইবেন। এই যে আমি লজিকটাকে দেখা দিলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ এটাকে আগে নিয়ে গেছি এবং আমি এটাকেও জো বাইডেনের আগে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে যাবে। ধরতে পারছেন না ব্যাপারটা? দাদা পারছি। দাদা এই ক্ষেত্রে জো বাইডেনের ওখানেও কি আরেকটা কমা হবে ব্লেমের আগে? আপনার ইচ্ছা, আপনি যদি বলেন যে ওটাকে আপনি রেস্ট্রিকটিভ ধরছেন, ওটা তো আগে দিলে কমা দিতেই হবে। এখন ব্লেমটা আপনি কি দিবেন? আপনি কি কমা দিবেন?
কমার দিবেন নাকি দিবেন না পুরোপুরি আপনার চয়েস, আমার কিছু বলার নাই এখানে। বুঝতে পারছি দাদা। জল তো, থ্যাংক ইউ। সো এই জিনিসগুলা মাথায় খেলাইতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন না ব্যাপারটা, বলেন হ্যাঁ তো। দাদা, বুঝতে পারছি। গুড। এখন ধরেন আপনি যদি বলেন যে সুমন ভাই, প্রথমটাকে আমি প্রপেলিং দ্য রাশিয়ান ওয়ার কমা দিয়ে আলাদা করলাম, ভালো। এখন আমার কাছে মনে হচ্ছে ব্লেমড ফর দ্য অনগোয়িং মিডল ইস্ট ক্রাইসিস, এটাকে আমি এম ড্যাশ দিয়ে আলাদা করব। কোনো কি সমস্যা আছে বলে মনে হয়, বলেন তো বুদ্ধি করে? না দাদা, কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ রাইট হিয়ার। সো এমফেসাইজ করতেছি। দ্যাট ইজ দ্য বিউটি অফ রাইটিং। ওয়ান্স ইউ নো that how to deal the structure of sentence, you are the boss. আপনাকে আটকানোর মতো মানে কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক আছে? বুঝতে পারছেন না? হ্যাঁ দাদা। ওকে। সো এই হইলো গিয়া কথা। সো মন দিয়ে পড়বেন। এখন দেখেন, এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা শেষ করলাম, এখন এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে শেখার মতো। যেমন একটা বিশেষ নিয়ম শিখাই, ঠিক আছে? একটা কি বলতে পারি, উম, লিখলাম মনে করেন an important ডিসকাশন, একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করি, আসেন, ঠিক আছে? ডিসকাশনটা কি? ধরেন আপনি একটা বাক্য লিখছেন যে সুমন বলতেছি বারবার, যে ইংলিশ দ্যাট আই লাভ মাচ ইজ an ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানকার অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করা যাবে নাকি যাবে না, বলেন? যাবে না দাদা। যাবে না। কিন্তু এটা মজার বিষয় শিখিয়ে দিই আপনাকে, যদি কোনো অ্যাডজেক্টিভ ক্লজ হুম দিয়ে শুরু হয়, হু না কিন্তু হুম, দ্যাট দিয়ে শুরু হয় কিংবা হুইচ দিয়ে শুরু হয়, এরপরে আপনি একটা সাবজেক্ট পান, এরপর আপনি ভার্ব পান, এরপরে অন্য জায়গায় থাক, সমস্যা নাই। এই ক্ষেত্রে আপনি চাইলে এই অ্যাডজেক্টিভ ক্লজটার শুধুমাত্র ক্লজ মার্কার বাদ দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ইউ ক্যান অমিট দ্য ক্লজ মার্কার, এই জন্য আপনি চাইলে এই অ্যাডজেক্টিভ ক্লজটার দ্যাটটাকে বাদ দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কি বলতে, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এটা কিন্তু আপনি, এটা ভাই, এটা যে আপনার নতুন করে রুল শিখাইলাম তা না। এটা আপনি যে আমলে প্যান্ট পরা শুরু করেন নাই না, তখন প্যান্ট পরতেন আর কি, হাফ প্যান্ট টাইপের প্যান্ট পরতেন, ওই আমল থেকেই পরতেন। ছোটবেলায় আপনার প্রিয় ঋতু নিয়ে যে রচনাটা লিখতেন, ওই ঋতু রচনাটার টাইটেলটা কি থাকতো বলেন তো বুদ্ধি করে? Season I like The season you like লাইক most. মোস্ট। দ্য the সিজন, season I like most. You দ্য like সিজন most. আই লাইক মোস্ট। এটা এখানে মেইনলি কি ছিল, আপনার হেডলাইনে তো আর পুরো বাক্য লিখি না, প্রথমে আপনি সাবজেক্ট লিখছেন দ্য সিজন, এবার সিজনের অ্যাডজেক্টিভ ক্লজ ছিল কি জানেন, যে দ্যাট আই That লাইক মোস্ট, আপনি দ্যাটটা বাদ most. দিলেন। এটা ছোটবেলায় পড়ে আইছেন, কিন্তু সমস্যা হইলো আপনার এই নিয়ম আর মাথায় নাই, আপনি এখন লিখতে পারেন না। এখন তার মানে দেখেন, আপনার থেকে টাকা নিয়ে আপনার আমি ছোটবেলার পড়াটাই পড়াইতেছি, ঠিক করছি না আমি? ইন্টারেস্টিং বিষয়। আপনি ছোটবেলায় দেখেন, আপনি সেই ক্লাস 3 পড়ে পড়ছেন দ্য সিজন আই লাইক মোস্ট, ওই জিনিস আপনাকে আমি দেখাইতেছি আজকে রাত 11:30 বাজে বসে পড়তেছেন। এই জন্য বলি, যা শিখবেন এই জীবনে একবার তা ভুল করবেন না। এখন দেখেন, আপনি যে আই লাভ মাছ বসাইলেন, আপনি যদি মনে করেন এখানে একটা কমা দিয়ে আলাদা করবেন, আপনি সেটাও করতে পারেন। এখানে সমস্ত নিয়ম প্রযোজ্য হবে, এই যে আই লাইক মাছ। আপনি যদি বলেন যে না ভাই, আমি এখানে একটা এম ড্যাশ দিব, আপনি তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কত কিছু করবেন আপনি, বলেন, সব কিছু আপনার জন্য, কিন্তু আপনাকে স্ট্রাকচারালি ওকে থাকতে হবে, ঠিক আছে? কি বেশি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। এখন যদি এমন হয় যে আই লাভ মাছের মধ্যে একটা অ্যাডজেক্টিভ ঢুকে গেছে, তাহলে কিন্তু আবার ওই যে এম ড্যাশ টেম ড্যাশ নিয়ম করে বসাইতে হবে, মনে থাকবে জিনিসটা? থাকবে দাদা। থাকবে। এবার আমরা একটা মজার ডিসকাশনে যাব, দেখেন, আমি যদি একটা বাক্য লিখি যে দা রেড, দা ক্যাট, দা ডগ, ঠিক আছে?
আহ, কি বলে, অ্যাটাক কিল্ড এট দ্য গ্রেইন। গ্রেইন মানে দানাদার শস্য। এবার বলেন এই বাক্যের মিনিং কি? বললেন এই বাক্যের মিনিং কি? দাদা, একটা ইঁদুর কিছু দানাদার শস্য খাইছে হুম এবং সেটাকে বিড়াল মারছে, হুম এবং সেই বিড়ালটিকে একটি হচ্ছে অ্যাটাক করছে, মানে অ্যাটাকের বাংলা তো ভুলে গেছি এখন। আক্রমণ করছে। আক্রমণ। এটা আমরা দেখি। গুড, ব্রিলিয়েন্ট একটা অ্যান্সার করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব কম স্টুডেন্ট পাই যেটা অ্যান্সার করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এই বাক্যটা কিভাবে হয়েছে দেখেন। আপনি প্রথমে একটা বাক্য লিখছিলেন, সেই বাক্যটা কি? যে দ্য র্যাট অ্যাট দ্য গ্রেইন। ইঁদুরটা কি করছে? ওই দানাদার শস্যটা খাইছে। এখন আপনি এই র্যাটের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনার প্ল্যান করছেন। তাহলে আনলে নিয়ম কি? র্যাট দিয়ে একটা বাক্য লিখতে হবে। আপনি লিখছেন দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ দাদা। বুঝতে পারছেন কিন্তু, গুড। এখন তাহলে কি করবেন? ধরেন আমরা এখান থেকে এই যে দ্য র্যাট কাটবো, প্রথমে ভালো করে বুঝেন। এই যে র্যাট কাটলাম, তারপর এটার পরে কি লিখলাম? দ্যাট। এবার দ্য ক্যাট কিল্ড লিখে দিলাম। এটা বুঝতে পারছি না আমরা সবাই? হ্যাঁ দাদা। এটা আমি কি করব? গ্রিন মার্ক করলাম, যেটা আমরা বুঝতে পারি যে কোথায় কে আছে। এই যে গ্রিন মার্ক করলাম। এখন আপনি দেখেন, দ্যাটের পরে সাবজেক্ট দ্য ক্যাট, তারপরে কিল্ড আছে অ্যাডজেক্টিভ ক্লজে। এই দ্যাটটা বাদ দিতে পারবো না আমরা চাইলে এখন? পারবো দাদা। এইটুকু বুঝা গেছি, ঠিক আছে। এখন ধরেন আপনি এই যে একটা বাক্য নিছিলেন, ভালো করে বুঝেন। দ্য ক্যাট কিল দ্য র্যাট, এখানকার ক্যাটের জন্য আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিবেন। তাহলে কি? ক্যাট দিয়ে বাক্য লিখতে হবে। আপনি লিখলেন দ্য ডগ অ্যাটাকড দ্য ক্যাট। তাহলে খুব লজিক্যালি আমি এটাকে মনে করেন রেড মার্ক করে দিচ্ছি। আমাদের রেড না, আমি এটাকে ইয়েলো মার্ক করে দিচ্ছি। তাহলে খুব লজিক্যালি আপনি কি করবেন এখন দেখেন তো দেখি, ঠান্ডা মাথায় বুঝেন দেখি। আপনি দা ক্যাট কাটবেন। এই যে কাটলেন, দা ক্যাট কাইটটা ক্যাটের পরে বসাবেন দ্যাট। দ্যাটের পরে কি বসাবেন? দ্য ডগ অ্যাটাকড। বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছেন কিন্তু। এখন আপনার যে বাক্যটা, এই যে এই বাক্যটা, এখন আপনি তো বলতেই পারেন যে ভাই, এই সরি ভুল করছি। আপনি তো বলতেই পারেন যে ভাই, আমার যে বাক্যটা আছে, এই যে দ্য ক্যাট কিল্ড, এই অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে এই ক্যাটের জন্যই মনে করেন যে মনে মনে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনছি, আবার নতুন করে কি দ্য ডগ অ্যাটাকড। কোনো সমস্যা আছে আনলে? না বাবা। এখন আপনি যদি বলেন যে এই দ্যাট দ্য ডগ, এটাকে দ্যাটটা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আপনার জন্য আর কোনো সমস্যা নাই। দেখেন মিলে গেছে। দ্য র্যাট দ্য ক্যাট দ্য ডগ অ্যাটাকড কিল্ড এট দ্য গ্রেইন। দেখছেন? ধরতে পারছেন না বিষয়টা সবাই মোটামুটি? হ্যাঁ দাদা। অবশ্যই এই আলোচনাটা একটু দ্রুত করে ফেলছি। হ্যাঁ, এগুলো টাং টুইস্টারের মতো জিনিস। আপনি ভালোবাসবেন, পড়বেন, শিখতে পারবেন। এরকম অনেক মজার মজার বাক্য বানানো যায় অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে। দাদা, একটা প্রশ্ন ছিল এখানে। বলেন। দাদা, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স না? এখানে কোনো ক্লজ অবশ্যই, মার্ক তারপরেও কমপ্লেক্স। ওকে। অবশ্যই প্রত্যেকটা ক্লজকে পুরোপুরি ভাবে রেখেছি। আমি তো ক্লজকে ফ্রেজে কনভার্ট করি নাই, তাই না? দাদা, ওই যে মানে আমাদের এই যে গ্রামার পড়তে যে শেখায়, তো ক্লজ মার্কার না থাকলে আর কি, এই কারণে আর কি জিজ্ঞেস করলাম। শুনেন, গ্রামার বইয়ে যা পড়ছেন তা জীবন থেকে ভুলে যান। ওকে? এটা কেন ওকে না। ভুলে যাবেন? কারণ হচ্ছে যে আপনি একটি স্ট্যাটিক গ্রামার পড়ে আসছেন। যে এই একটা সিম্পল জিনিস বলি, দেখেন। ইভেন আমি যা পড়াচ্ছি সেটাও 10 বছর পরে তার মূল্য থাকবে না। ঠিক আছে? কেন থাকবে না? 500 বছর পূর্বে পড়ছেন কি রিডিং, আপনি 10 বছর পূর্বে পড়ছেন রিডিং মেক্স এ ম্যান পারফেক্ট। 500 বছর আগে শেক্সপিয়রের বই পড়ে আপনি দেখবেন রিডিং মেক্স এ ম্যান পারফেক্ট বলতেছে। কারণ 500 বছর আগে আমরা যে এস বা ইএস লিখি, এটা ছিল মূলত কেমন জানেন?
ETH এরকম ছিল। ওকে, এখন আপনি যদি মেঘ নিয়ে পড়ে থাকেন, আপনি স্ট্যাটিক একটা অবস্থান নিচ্ছেন, সো এটা ভুলে যেতে হবে। আমি পড়ছি, হ্যাঁ ঠিক আছে, গ্রামার পড়ছি, ওয়েল আই নো হোয়াট ইজ গ্রামার, দ্যাটস ফাইন, দ্যাটস কুল, বাট ওটা নিয়ে আমার তো আর মারামারি করার কিছু নাই, কারণ রাইটিংয়ে গিয়ে আমাদের ভাব প্রকাশ করার জন্য উই হ্যাভ টু কনফার্ম সো মেনি ডিফারেন্ট থিংস, যেটা হয়তো বা স্ট্যাটিক গ্রামারে গিয়ে আমরা মিল পাবো না। ঠিক আছে, কেন পাবো না? কারণ হচ্ছে এই জিনিসগুলা স্ট্যাটিক গ্রামারে আলোচনা করা হয় না। স্ট্যাটিক গ্রামারে আপনি আজ এই যে 16 বছর পড়াশোনা করছেন, এম ড্যাশ কোথাও পড়ছেন আজ পর্যন্ত? বলেন তো আমাকে। না দাদা। কোথাও পড়েন নাই। তাহলে গ্রামারে ছিল না? ছিল, কিন্তু স্ট্যাটিক গ্রামারে পড়ানো হয় না। পড়ানো হয় না, কেন পড়ানো হয় না? আই ডোন্ট ইভেন নো, আমি জানি না, লাগে না তাই পড়ায় না, হোয়াটএভার। সো রাইটিং ক্লাসে গিয়ে গ্রামার একটা ফ্লেক্সিবল, যেরকম গত ক্লাসে কি বলেছিলাম যে প্রিপোজিশনের ক্ষেত্রে কি করতে হয়, ওই যে হুম বা হুইচের ক্ষেত্রে আগে নিতে হচ্ছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে ভাই আমি আগে নিব না, সো হোয়াট ইজ দ্য প্রবলেম? কোনো সমস্যা নাই, আপনি না নিয়ে লেখেন, কোনো সমস্যা নাই, ইটস রাইট, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তারপর চেষ্টা করি একটা নির্দিষ্ট গ্রামারে থাকার। আমি এখানে যা পড়াচ্ছি আপনাকে, আপনি দেখবেন যে অনেক বইয়ের সাথে আপনার কনফ্লিক্টিং মনে হবে, যে কি রে, এটা কোথাও পাইনি, জিনিসটা কোত্থেকে নিয়ে এলো, মনে হতে পারে আপনাদের কাছে, ঠিক আছে। কিন্তু রাইটিং আমি দীর্ঘদিন ধরে পড়তে 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 আই হ্যাভ নোটিসড দিস টেকনিক্স আর বিং ইউজড এভরিহোয়ার, এবং ওই জিনিসগুলোই আমি কি করছি, আলোচনা করছি। ঠিক আছে, তো এই যে আপনি আজকে ক্লাসটা শেষ করলেন, আজকে ক্লাসের মাধ্যমেই আমরা বেসিক্যালি কি করলাম, অ্যাডজেক্টিভ ক্লজ শেষ করে দিলাম। দ্য এন্ড অফ অ্যাডজেক্টিভ ক্লজ, আমি লিখে দিচ্ছি, দ্য এন্ড অফ অ্যাডজেক্টিভ ক্লজ। দাদা একটা এখানে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। দাদা ওই এম ড্যাশের সাথে কি আমি কমা ইউজ করতে পারবো? মানে উপরে যেটা লিখছিলেন, উপরে একটা এম ড্যাশ দিয়ে তারপর একটা কমা দিয়েছিলেন, ওটার জন্য জিজ্ঞেস করছি। কোথায় দিয়েছি এম ড্যাশ দিয়ে কমা? বলেন। একদম উপরে দাদা। একদম উপরে মানে কোথায়? এই যে মানে এখানে ওই আছে ক্লাসের শুরুতে, আছে ক্লাসের শুরুতে। আজকে ক্লাসের শুরুতে কোথায় এম ড্যাশ দিয়ে কমা দিয়েছি বলেন, দেখান আমাকে। এম ড্যাশ দিয়ে কমা আসলে এইখানে এসে, এই যে প্রোপেলিং দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার, কমা জো বাইডেন, এম ড্যাশ, এটা উম, উম, না দাদা, একটু উপরে। গেলাম উপরে, দেখেন, আপনি আমাকে দেখেন কোথায় আছে, দেখেন। This reduction is not mandatory. দিস রিডাকশন ইজ, হ্যাঁ এই যে দিয়েছি, বলেন হ্যাঁ। এই যে রেদার এখানে দাদা ওই যে ম্যান্ডেটরি হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন দাদা বলেন। এটাতে ম্যান্ডেট অপশন দাগ দিয়ে দুটো আলাদা আলাদা করছেন, উনি মনে করছে এটা হচ্ছে আপনার এম ড্যাশ হইতে গেলে তো উভয় পাশে হইতে হবে। কেন তো এটা এই রেজারের আগেরটা কি বলেন? এটা দাদা অবশ্যই, এটা আমি এটা এম এম ড্যাশ ড্যাশ, এটা তো এম রেদারের ড্যাশ। দাঁড়ান, এটা তো এম ড্যাশ ভাই, এটা অবশ্যই এম ড্যাশ। কেন হবে না? আপনাকে আমি প্রমাণ দিচ্ছি। আমি আলোচনার বাইরে এক লাইনও পড়াইনি আপনাকে, আমি যা পড়াইছি তাই আপনারা দেখাইছি। আমি প্রমাণ দিচ্ছি, ওয়েট এ বিট, একটু দাঁড়ান, আপনাকে আমি দেখাচ্ছি, ওয়েট এ বিট, ওয়েট এ বিট, ওয়েট এ বিট, ওয়েট এ বিট, দেখাবো, কোনো সমস্যা নেই। আমি পড়াই আইছি না ভাই আপনারে, আমি কি না পড়াই গেছি মনে করতেছেন? সব পড়াই গেছি, ঠিক আছে। একটু দাঁড়ান, হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ছোট্ট বন্ধু, একটু দাঁড়ান। এই যে দেখেন তো, এই যে দেখেন তো, এই যে দেখেন, আই লাভ ইউ এম ড্যাশ বাট, তারপর কমা, ইউ হেট মি। ঠিক আছে, হ্যাঁ দাদা। ঠিক আছে, মিলায় নিয়েন, আমরা লাইনটা কপি করে নিই। ঠিক আছে, দেখেন, আমরা লাইনটা কপি করে নেই, লাইনটা কপি করে নিয়ে আমরা চলে যাই, এইখানে আসেন। এই যে দেখেন তো ভাই, এবার দেখেন তো কথা মিলে কিনা আপনাদের। আই লাভ ইউ একটা ক্লজ, দিস রিডাকশন ইজ নট ম্যান্ডেটরি একটা ক্লজ, এম ড্যাশ বাট রেদার, কমা কমা, ইউ হেট মি ইট ইজ অপশনাল। মিলতেছে? হ্যাঁ দাদা। মিলতেছে না কোথায় রে ভাই? আমি তো পরে আনছি আপনাকে, আমি না তো দাদা, আমি মনে করছি ওই যে দুই দিকে শুধু দুইটা এম ড্যাশ ইউজ করা, মানে হ্যাঁ। এম ড্যাশ ইউজ করা যাবে, দুইটা কমা ইউজ করা যাবে, এটা চিন্তা না, করতেছি। আপনি মনে করলে হবে না। ইউ ইউ ডোন্ট নিড টু মনে করা করি, ঠিক আছে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মাই লেকচার, ইউ ক্যান রেজ ভয়েস, ইউ ক্যান আস্ক মি কোশ্চেন। আপনি মনে করেন কেন? আপনি মনে করেন কেন?
আমি এই আপনারা যে ক্লাসে নয়েজ করেন যারা হুদাই, আমি কোনো বলি ভাই আপনারা তো নাকি স্মার্ট মনে করছি। কেন আপনাকে আমি স্মার্ট মনে করব? আপনাকে আমি স্মার্টও মনে করি না, আপনার আমি খ্যাত মনে করি না। আপনি স্টুডেন্ট, পড়তে বসেন, আমি এটাই মনে করি। আপনি কখনোই কোনো কিছু মনে করে নেবেন না, এটা বাজে একটা অভ্যাস, ঠিক আছে? আপনি যখন আচ্ছা দাদা। আপনি মনে করেন মনে মনে বললেন যে একে আর একে যোগ করলে দুইটা এক যোগ করতেছি তারপরে 3 হয়ে যাবো গা। কিন্তু না, প্র্যাকটিক্যালি একে একে যোগ করলে 2 হয়, আমরা জানি, ঠিক আছে? মনে করলে সমস্যা। আপনি আপনার কনফিউশন ক্লিয়ার করে নেন, ঠিক আছে? আমরা আলোচনাটা করেছিলাম কি, আমরা বলেছিলাম যে মূলত বাক্যটা হচ্ছে আই লাভ ইউ, কমা দিয়ে, বাট ইউ হেট মি। আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যে এম ড্যাশ দিয়ে আপনি কথার টোন চেঞ্জ করবেন। এখন কথার টোনটা যদি আপনি চেঞ্জ করতে চান কোন জায়গা থেকে, আপনি যদি বলেন, দেখাই, যে আই লাভ ইউ বলেই আপনি কথার টোন চেঞ্জ করে ফেলবেন, তাহলে বাটের আগে আপনি একটা এম ড্যাশ দিয়ে দিবেন, এই যে হয়ে গেল এম ড্যাশ। আর যদি বলেন যে না বাটের পরে দিবেন, দেন, কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম, হয়ে গেল এম ড্যাশ। এখন বাটের পরে যদি দেন, আগে কিন্তু একটা কমা থাকতেছে। একইভাবে আপনাকে আমি বলতেছি, বাটের আগে এম ড্যাশ দিলে পরে একটা কমা রাখেন, হয়ে গেল, শেষ। কোনো সমস্যা, ঝামেলা নাই। কথা কি ঠিক আছে? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। মজার বিষয় বলি আপনাকে, যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম, কিরকম বাক্য লিখলাম, যে আই এম অপটিমিস্টিক, আমি খুব আশাবাদী, ঠিক আছে, আই এম অপটিমিস্টিক, ঠিক আছে? এবার ধরেন সেমিকোলন দিলাম, বললাম ইউ আর প্যাসিমিস্টিক। এই বাক্যটা কোনো ভুল আছে বলেন তো বুদ্ধি করে? না দাদা। আচ্ছা, ভুল নাই। এখন ধরেন এই সেম বাক্যটায় আমি আর কাইটটা একটা কমাতে দিলাম, আই এম অপটিমিস্টিক সেমিকোলন ইউ, কমা, প্যাসিমিস্টিক। এটা কি রাইট দিবেন না ভুল দিবেন বলেন? হ্যাঁ, রাইট দিব দাদা। কেন রাইট দিবেন? এখন আমি প্রশ্ন করছি বিধায় আপনি বুঝতেছেন যে সাইকোলজিক্যালি যে ভাই যেহেতু প্রশ্ন করছে, তার মানে আমার কাছে যা মনে হইব ওটা উত্তর দেবো না, উল্টা উত্তর দেবো। সো আপনার কাছে মনে হয়েছে ভুল, তাই আপনি উল্টা উত্তর দিয়েছেন, মানলাম। কিন্তু কথা হলো, কোন গ্রামার অনুসারে আপনি পড়ছেন যেটা রাইট বলেন? দাদা একটা মানে রেফারেন্স দেন পারলে। এন্ড বাট এর ক্ষেত্রে যদি সমজাতীয় সাবজেক্ট এবং ভার্ব থাকে, তাহলে দাদা দুটোটা উজ্জ্বল করা যায়, এরকম একটা ইয়া পড়ছিলাম এইরকম একটু। একটা এক্সাম্পল আপনি কোথায়, এই রুলস কোথায় পাইছেন বলেন? পাইলেন কোথায়? আপনি যে বললেন কথাটা পাইলেন কোথায় বলেন? ভয় পায় না, বলেন, আলোচনা করছি, আলোচনা করেন, পাইছেন কোথায় এটা? আমি শুনছিলাম, মনে নেই আসলে, মানে হুম, এই যে আবার সে উল্টা পাল্টা কথা বলা শুরু করছে। ভাই, আপনি মনে করেন আমাকে যদি জিজ্ঞেস করেন যে কি বলে, যে সরয় হইল বাংলা বর্ণমালার প্রথম অ্যালফাবেট, আপনি কি বলবেন যে আমি শুনছিলাম মনে নেই? আমি বলবো যে হ্যাঁ, আমি তো স্বরলিপি পড়ার সময় প্রথমে সরয় পড়ছি। আপনার রেফারেন্সিং এত দুর্বল কেন আপনারা? এটা একটা প্রবলেম আমাদের দেশের স্টুডেন্টদের। প্রশ্ন জিজ্ঞেস করলে বলে, কই জিনিস শুনছিলাম, ঠিক আছে? আরে ভাই, কইতে শুনছিলাম, এটা কি ধরনের কথা? আপনি একটা রুলস পড়ছেন, আপনি জীবনে কয়টা গ্রামারই বা পড়ছেন, ঠিক আছে? তার মানে তো আপনার বলতে হবে যেখানে আছে। বাংলাদেশে তথাকথিত বইগুলোতে খুব বেশি এই ধরনের জিনিস আলোচনা হয় না। কিন্তু আমি রেফারেন্স দিতে পারবো আপনাকে, ব্যারন্সের সেটে এরকম একটা এক্সাম্পল আছে, ঠিক আছে? সো আপনি যখন পড়বেন, খুব কনক্রিট ভাবে পড়বেন, খুবই কনক্রিট ভাবে পড়বেন, ঠিক আছে? তো আমি আমার কোনো শ্রেষ্ঠত্ব শো করতেছি না আপনার সামনে, আমি জাস্ট বলছি পড়ার ধরনটাকে স্মার্ট করার চেষ্টা করেন, সিম্পলি স্মার্ট করার চেষ্টা করেন। কেন দরকার এটা? কারণটা হচ্ছে যে জীবনের জন্য হলো এটা দরকার। এই যে দেখেন, আপনি কিন্তু ডিবেট করতে পারছেন না, আর্গুমেন্ট করতে পারছেন না, আমি যতবার আপনাকে অ্যাটাক করছি আপনি ধরা খেয়ে যাচ্ছেন। ওই যে আমি যখন অবসর সময় দাবা খেলি, বুঝছেন, একবারও জিতি না। কেন জিতি না? কারণ কম্পিউটারের ব্রেনের সাথে আমার ব্রেন মিলে না, তাই আমি পারি না। যেটা সত্যি কথা, মিথ্যা কথা বলতে আমার লাভ নেই, তাই না? তা আমি পারি না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তারপরও খেলতেছি, খেলতে 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 দেখা যায় যে 30টা গেম খেললে একটা গেম আমি জিতে ওর সাথে আমি। কারণ কি, আমি ওকে বোঝার চেষ্টা করি। তো এইভাবে আপনাকে লেগে থেকে 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 আপনাকে পারতে হবে, ঠিক আছে? বাট আপনারা চেষ্টা করছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। সো আপনি যখনই পড়বেন, আপনি অবশ্যই সেই জিনিসটার রেফারেন্সিং এর বিষয়ে খুবই গুরুত্ব দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ টু বি এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ব্রিলিয়েন্ট বলবো না, টু বি এ ইফেক্টিভ স্টুডেন্ট, ঠিক আছে?
বুঝতে পারলাম দাদা না তাহলে বলেন। হ্যাঁ দাদা দাদা বুঝতে দাদা, পারছি। এটা কি কমার কারণে হচ্ছে যে ওইটা আর কি ওই যে আমরা যে থামছি 1 সেকেন্ড ওর কারণে কি 8টা হ্যাঁ, ব্যবহার হচ্ছে এটা না? ব্রেক দেওয়ার জন্য আমরা ইউজ করি, কিন্তু এই ধরনের প্রশ্ন আপনাদের ওখানে আসবে না, আশা করি লাগবে না। আমি জাস্ট গল্পের খাতিরে আপনারা বলছি, ঠিক আছে, আর কিছুই না। ওকে, তো আপনি যেগুলো শিখাইছি ওগুলাই শিখেন। হ্যাঁ, যেগুলো শিখাই দিছি না ওইটুকু অ্যাপ্লাই করেন, আপনার দেখবেন যে আপনার এক জনম চলার পাথেও হয়ে গেছে। আপনি 6 নাম্বার ক্লাসে গেলে দেখবেন যে আসলে চলার পাথেও হয়েছে কিনা আপনাকে আমি প্রমাণ দিব, ঠিক আছে? মিলিয়ে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে কিন্তু আমাদের কি শেষ হয়ে গেল বলেন তো, বুদ্ধি করে সবাই একটু বলেন। অ্যাডজেক্টিভ ক্লজ দাদা। তাহলে Adjective ডিড ইউ clause. ডিড ইউ লার্ন সামথিং ডিফারেন্ট অর নট বলেন। হ্যাঁ দাদা। সো উই হ্যাভ লার্ন সামথিং ডিফারেন্ট, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যেটা করবেন, আপনারা হোমওয়ার্ক আমাকে কেউ সাবমিট করেন না, মেইল অ্যাড্রেসে কোনো মেল পাই না, কেন পাই না বলেন শুনি। ভর্তি হওয়ার সময় সবাই খালি ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই হোমওয়ার্ক হোমওয়ার্ক হোমওয়ার্ক, কিন্তু আপনি কোথায়, আপনার হোমওয়ার্ক কোথায় তাহলে? মেল পাঠান 4-5 জন করে মাত্র, বলেন শুনি কারণ দর্শান। হ্যালো, দাদা এখন থেকে নিয়মিত মেল করবো। বুঝি নাই। দাদা এখন থেকে নিয়মিত মেল করবো। এটা তো আজব কথা, জিজ্ঞেস করলাম মেল করেন না কেন, সেটা উত্তর দিবেন না, বলে এখন তো নিয়মিত মেল করব। আরে ভাই, এটা তো বলবেন যে মেল করি না এই কারণে, যে ভাই আমার মেল করতে মন চায় না, ভাল লাগে না, ঠিক আছে। সমস্যা হচ্ছে আলসেমি করে কারণে আপনারা আলসেমিটাকে দূর করতে পারেন না, ঠিক আছে। প্র্যাকটিসের আর কি, মানে মেল পাঠানোর তো আসলে এরকম প্র্যাকটিসটা হয় নাই বা কালচারটা হয় নাই, এটা একটা তাহলে অন্যতম আপনি করেন, ফ্যাক্টর। আপনি প্র্যাকটিস যদি না থাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি হচ্ছে কি বলে, আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেন, আমি দেখবো। এখন আমি আমার টিম মিলে পুরোপুরি রেডি, আপনি পড়েন না, তাহলে আমি এখন কি করবো? আপনার এনে বিপদ বিপদ নয় একটা বলেন যে আমার। তো পড়তে হবে, ঠিক আছে। এই যে সিনিয়র অফিসারের প্রায় 1000 সিট, তারপর হচ্ছে আপনার অফিসারও 1000 সিট, সামনে অফিসার ক্যাশ আসবে আরো 1000 সিট, মনে করেন পাইলেন 3000 সিট, এডিতে মনে করেন 200 সিট, প্রায় সব মিলে 3200 বা 3500 সিটের একটা আসবে। এখানে অ্যাটলিস্ট তো আমাদের এই বছর আমরা আশা করতেছি 50 থেকে 60 জন স্টুডেন্ট টিকাবো, ঠিক আছে। এখন আপনারা পড়লেই তো হবে, আপনাদের আমরা হয়তো সাজেশন দিতে পারি, তারপর একটু আপনাদের, ঠিক আছে, পড়েন ভাই। হ্যাঁ, কষ্ট করে আপনারা রাত 12টা পর্যন্ত জাগেন, আপনারাও পড়েন, ঠিক দাদা আছে। হ্যাঁ বলেন ভাই। উম, বাক্য লিখে ভাবি এটা পড়ে হবার অ্যাক্সিডেন্ট কিনা এই ভয়ে আপনাদের পাঠানো হয়নি। আমি কথা বুঝি না, আবার একটু বলেন শুনি। বাক্য লিখে ভাবি এটা খুবই নিম্নমানের হয়ে গেছে কিনা, বা আপনি আমাকে মেল পরীক্ষায় করবেন, মেল করবেন, পড়া মেল, আপনি যাই লিখেন আমাকে মেল করবেন, আমি দেখে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দাদা ওকে, নিউজ পেপার অ্যানালিসিস ক্লাসগুলো কবে থেকে শুরু হবে? সময় করেই সব শুরু হবে। ওকে, আমি একটু গুছিয়ে নিই, কারণ আপনাকে কিছু জিনিস তো ম্যাটেরিয়াল শিখাই নিতে হবে, তারপর রিটেন ক্লাসটা শুরু করবে, আগে তো পারবো না, বুঝতে পারছেন। জি দাদা, ধন্যবাদ। ওকে, তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই, গুড নাইট। আমি একটু পরে 1টার মধ্যেই আপনাদেরকে ওই আপলোড করে দেবো ক্লাস।